বাজেট পাশের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, অর্থ বিল তো পাশ হয়েছে, বাজেটে পরিবর্তন কি কি এসেছে সেটা জানার পাশাপাশি এসব পরিবর্তন আনা হয়েছে তাতে কারা বেশি সুবিধা পাবেন? যদি এক বাক্যে বলি, এবারের বাজেটে যে প্রস্তাবগুলো ছিল সেখানে ইতিবাচক অনেকগুলো দিক ছিল। সেই ইতিবাচক দিকগুলো কিন্তু এক মাসের আলোচনা সমালোচনা শেষে সবটাই প্রায় নেতিবাচক দিকে চলে গেল। অর্থাৎ ব্যবসায়ী এবং ধনিক শ্রেণীদের স্বার্থ রক্ষা করবার জন্য যে ধরনের সুবিধা দেওয়া দরকার সেটি দেওয়া হচ্ছে। যেমন একটা আপনি কালো টাকার কথা বলেছেন, সাদা করবার সুযোগ 15% কর দিলে হবেন। এইটা যখন 15% বহাল থাকলো, মানে নামমাত্র একটা কর, 15% কিছুই না। যিনি 100 কোটি টাকা কামাই করবেন তার কাছে 15% টাকা দিয়ে দিলে সেই টাকাটা পুরো বৈধ হয়ে যাবে, সেটি যেমন বহাল রাখলেন, পাশাপাশি কিন্তু আরেকটি জিনিস করেছেন যে ধনীদের উপরে, অর্থাৎ বছরে যাদের 38,50,000 টাকার বেশি আয় থাকবে সেই মানুষগুলোর উপরে 30% আয়কর করা হয়েছিল। এটা এতদিন 25% ছিল, যেটা আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু সংসদের রংপুর 2 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ তিনি এটি প্রস্তাব তুলেছেন যে না, ধনীদের উপরে এই কর হারটা বাড়ানো ঠিক হবে না। অথচ গোটা পৃথিবীতে কিন্তু ধনীদের উপরে, অর্থাৎ আয় বেশি যার সেই মানুষ কর দেবে বেশি, এই প্রিন্সিপালেই চলে। এটাকে প্রগতিশীল কর ব্যবস্থা বলে, অর্থাৎ প্রত্যক্ষভাবে আয়করটা বাড়ানোর জন্য করা হয়। বাংলাদেশে কিন্তু প্রত্যক্ষ আয়করটা খুবই কম, যেটি বেশি সেটি হচ্ছে ভ্যাট, অর্থাৎ জনগণের কাছ থেকে একভাবে যে কোনো পণ্য কিনলেই 15% বা 5% বা 7% নিয়ে নেওয়া যায়। তাহলে যে প্রশ্নটা আমরা এখানে বলছি যে অর্থমন্ত্রী যে সুবিধাটা দিলেন, এটি এই রংপুরের সংসদ সদস্যের আলোচনার পরিপ্রেক্ষিতে, তার দাবির পরিপ্রেক্ষিতে আগামী অর্থ বছর থেকে নয়, তার পরের অর্থ বছর থেকে তাদেরকে এই 30% আয়কর দিতে হবে। কিন্তু বাংলাদেশে যেহেতু এত দ্রুত চেঞ্জ হয় সমস্ত নিয়মকানুন এবং প্রেশার গ্রুপ এত শক্তিশালী, আগামী অর্থ বছর থেকে না হলে পরের অর্থ বছর থেকে যেটি কার্যকর হবে এটি কিন্তু বলা মুশকিল। আরেকটি বড় বিষয়, সংসদ সদস্যরা যখন এই কথাগুলি বলছেন, পাশাপাশি তাদের উপরে যে গাড়ি আমদানিতে যে শুল্ক আরোপ করা হয়েছিল, 25% সম্পূরক শুল্ক, 15% ভ্যাট এবং অন্যান্য মিলায় যে 40% আরোপ করেছিলেন, সেটি কিন্তু বহাল থাকলো না, অর্থাৎ এটি বাতিল হয়ে গেল। অর্থমন্ত্রী তিনি যে উদ্যোগে নিয়েছিলেন, তিনি একদম স্পষ্ট করে বলেছিলেন যে সংসদ সদস্যরা যেহেতু নীতি প্রণয়ন করবেন, সুতরাং তারা ডিউটি ফ্রি গাড়ি, অর্থাৎ শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনবেন দিনের পর দিন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে সহজ হবে অঙ্কটা কত বেশি। আপনি যদি 1 কোটি টাকা দামের একটা গাড়ি আনতে চান, তাহলে আপনাকে শুল্ক দিতে হবে সর্বোচ্চ 6 কোটি টাকা। আর একজন এমপি যদি ওই গাড়িটা আনেন, তাকে 1 টাকাও শুল্ক দিতে হবে না। তাহলে যারা সংসদে নীতি প্রণয়ন করবেন তারা যদি এই সুবিধাটা নিয়ে থাকেন, তাহলে কিন্তু জনগণের উপরে ন্যায় বিচার করবার জায়গাটা কিন্তু ওই অর্থে কর ন্যায্যতা থাকে না। এই জায়গা থেকেই কিন্তু অর্থমন্ত্রী নিজেই বলেছিলেন যে এটি আমাদের উচিত কিছুটা হলে দেওয়া শুরু করা। সর্বনিম্ন কর কিন্তু গাড়িতে 45% থেকে শুরু হয়ে এটি 500% পর্যন্ত আছে, হাইব্রিড গাড়ির হাতে আরও বেশি আছে। সেই জায়গায় অর্থমন্ত্রী মাত্র 25% শুল্ক ধরেছিলেন, সেটাও সহ্য করতে পারেননি আমাদের নীতি প্রণেতারা। সেই কারণে তারা দাবি তুলেছেন যেন এটা বাতিল করে দেওয়া হয়। এই সুবিধাটা 1988 সাল থেকে চলে আসছে। আরেকটি সুবিধা করা হচ্ছে যে অর্থমন্ত্রী সারচার্জ আরোপ করেছিলেন, যদি একাধিক কারো গাড়ি থাকে কোনো ব্যক্তির কিংবা কোম্পানির, তার ক্ষেত্রে বাড়তি সারচার্জ দিতে হবে পরিবেশ রক্ষার জন্য। এটা যেহেতু পরিবেশ দূষণের সাথে গাড়ির একটা সম্পর্ক আছে, অর্থমন্ত্রী এবার সেটি রাখতে পেরেছেন অর্ধেকটা। ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে তিনি ব্যক্তির ক্ষেত্রে রাখতে পারছেন, কিন্তু প্রতিষ্ঠানের ক্ষেত্রে একাধিক গাড়ি থাকলে কোনো বাড়তি সারচার্জ আরোপ করার যে বিধানটি সেটি আর কার্যকর হবে না। অর্থাৎ দিন শেষে যদি বলা যায়, তাহলে সাধারণ মানুষ, অর্থাৎ যারা একেবারে নির্দিষ্ট আয়ের মানুষ, তাদের যে আয়কর রিটার্ন সেটি কিন্তু দাখিল করার, সবাই বলেছিল যে মূল্যস্ফীতির এই চড়া বাজারে কিছুটা হলেও যেন করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়, সেটি কিন্তু অর্থমন্ত্রী কর্ণপাত করেননি। কিন্তু ঠিকই উপরে যে 25% থেকে 30% করা হয়েছিল, সেটি কিন্তু তিনি সংসদ সদস্য এবং ব্যবসায়ীদের চাপের মুখেই কিন্তু তিনি সেইখান থেকে সরে এসেছেন। যদিও সবার দাবি ছিল ন্যূনতম যে করমুক্ত আয়সীমা আছে 3.5 লাখ টাকা, সেটাকে যেন 4 লাখ টাকা করা হয়। সব মিলিয়ে যদি বলা যায় যে বাজেটটি পাশ হলো, এখানে আরেকটি বড় সুবিধা দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে হাইটেক পার্ক বা বিভিন্ন বেসরকারি ইপিজেডে যদি আপনি বিনিয়োগ করেন, সেখানে মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে গেলে 1% শুল্ক দিতে হতো, অথবা আপনি একটা বেসরকারি ইপিজেড তৈরি করবেন, তার জন্য যে যন্ত্রপাতি আমদানি করতে হবে সেটার উপরেও 1% শুল্ক আরোপ করেছিল, সেটি এবার প্রত্যাহার করা হলো। তাদের যে কর অবকাশ সুবিধা সেটা আগের মতোই বহাল থাকলো। অসংখ্য ধন্যবাদ সুশান্ত সিনহা, যুক্ত হয়ে আপনি আমাদেরকে বাজেটে নানা বিষয় নিয়ে আলোচনা করলেন। দর্শক সহকর্মী সুশান্ত সিনহা এতক্ষণ ছিলেন আমাদের সাথে। আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই আজকে আসলে জাতীয় বাজেট পাস হবে 2024-25 অর্থ বছরের, তার নানা দিক নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী।